স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের একাধিক জায়গায় ঘটছে হত্যাকাণ্ড, সালিসির নির্যাতন ও অপমানে ঘটেছে আত্মহত্যার ঘটনা। মৃত্যুর জন্য কে দায়ী, মিলছে না সদুত্তর। এসব নিয়ে আজকের আলোচনা কে দেয় সাজা। কথা বলতে স্টুডিওতে আছেন ABNews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন বিএনপির মুখপাত্র ধানের শীর্ষ সম্পাদক ডক্টর সাকাত হোসেন সায়ন্ত, আছেন বাসন্তী রাজিকুজ্জামান রতন এবং গণযোগাযোগ সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রাজা আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। সুভাষ সিংহ রায়, আপনার কাছে প্রথমে জানতে চাইব, একটি ঘটনা উল্লেখ করি যে বরিশাল শহরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। 6 দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার ছাত্রীটিকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। এরপরে সালিসির অভিযোগ এসেছে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি বলেছেন যে আমার কাছে বিষয়টি নিয়ে আসলে আমি মিটমাট করে দেব। তো সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অন্যদিকে আপনি জানেন ছাত্রলীগের একজন নেতা দিয়াজ, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তৃতীয় ময়নাতদন্তে বলা হচ্ছে যে 95 কোটি টাকার দরপত্রের যে নিয়ে যে কাজ, সেই কাজ নিয়ে আসলে গন্ডগোল থাকতে পারে। এবং আমরা দেখেছি চট্টগ্রাম ছাত্রলীগের 6 জনকে আসলে সাসপেন্ডও করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। আমি যদি এভাবে বলি, কিভাবে দেখছেন এগুলি? আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের আইন কানুন সমাজ? আপনাকে ধন্যবাদ। সহযোগী 3 জন যে প্রাজ্ঞ বক্তা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকে অবশ্যই আমার শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি ঘটনা আমাকে খুব দাগ কেটেছে। সাতক্ষীরা কলারোয়ায় আফরোজা নামে একটি মেয়ে, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং এই সালিসি ঘটনার মধ্য দিয়ে, এবং যেখানে চৌকিদার তাকে বেঁধে নিয়ে গেছে, আরেকটি ছেলের সাথে নিয়ে যে টানতে টানতে নিয়ে গেছে এবং তাকে অপমান করেছে। এবং এই 4 জনের যদিও এখনো আইনের কাছে সোপর্দ করা হয়েছে, তারা এখন হেফাজতে আছে, আইনের হেফাজতে আছে। খুব দুঃখজনক ঘটনা। এবং এটার যখন অবক্ষয়ের জায়গাটা কোন জায়গায় গেলে এরকম দুঃখজনক ঘটনাগুলো ঘটতে পারে, তার বলবার অবকাশ রাখে না। কিন্তু আপনি যে জুড়ে দেওয়া শব্দটি, এই যে ছাত্রলীগ এই যে বিষয়টি, এই বিষয়টি আমি একটু ছোট্ট ব্যাখ্যা দিই। কারণ এখন রাজনৈতিক পরিস্থিতি এমন একটি দাঁড়াইছে, এখন এমন একটি পরিস্থিতির মধ্যে বিরাজ করছে যে যে কোনো ঘটনা, যে কোনো কিছু ঘটলেই যেন ছাত্রলীগ ছাড়া আর কেউ নাই। এই ব্যাখ্যাটা আমার কাছে সবসময়। ছাত্রলীগ ঘটালে কি করে দেবে? সব জায়গায় যে ঘটাচ্ছে এর কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন? না, 3টি ঘটনার মধ্যে তো ছাত্রলীগের কথা শুধু এখন তো অন্য ডক্টর সায়ন্ত ভাইয়ের দল তো আর কেউ করছে না। সবাই তো এখন হুড়মুড় করে সব ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মধ্যে কেউ করছে না, যেভাবে করছে না। মানে কেন? এটাও তো একটা অসাম্য অবস্থা বিরাজ করছে, বা করতে দেওয়া হচ্ছে না। যেটাই বলেন না কেন আপনি, আপনার সাথে তো আমি সবসময় তাল মিলে চলবার চেষ্টা করি। কিন্তু যতটুকু আমি বুঝি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম পরিস্থিতি নিয়ে 1974 সালে বঙ্গবন্ধুর কাছে 5 জন বুদ্ধিজীবী গিয়েছিলেন। বঙ্গবন্ধু যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, ব্যাখ্যাটা খুব পরিষ্কার করে উনি বলেছিলেন যে বাংলাদেশের এই স্বাধীনতার পরে যে সমস্ত ঘটনা আমরা দেখছি, সেই ঘটনাগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আমি যদি 5খানে সময় পাই ডক্টর সায়ন্ত ভাই কিংবা রাজীব রতন ভাই বলার পরে আমি কিন্তু সেই আপনার এই কথাটা আমার কাছে খুবই অসাধারণ লাগে যে যেটি শুরু হয়েছিল সেটি এখনই রয়ে গেছে। তাহলে আমাদের আপনাদের দরকার কি ছিল? তাহলে আপনারা না থাকলে তো হইতো। 28 বছর আপনারা 10 বছর ধরেও যদি এই সমস্যাগুলি সমাধান না করতে পারেন, আপনারা বাইরে ছিল না 28 বছর। মোল্লা নাসিরউদ্দিনের একটা ছোট গল্প বলি, মোল্লা নাসিরউদ্দিনের ছোট গল্প বলি। আমি আপনাকে বলি, আমি পরবর্তী তার সময় বলতে পাবো না, এই 15 সেকেন্ডে শেষ করব। মোল্লা নাসিরউদ্দিন একবার হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যেই রাস্তাতে যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা ভবনের কাজ হচ্ছিল। তখন থেকে একটা শ্রমিক পড়ে যে মোল্লা নাসিরউদ্দিনের ঘাড়ে পড়েছে, তার পাঁজর ভেঙে গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে কবিরাজখানায়। তা সুস্থ হওয়ার পরে তার শিষ্যরা তাকে জিজ্ঞেস করছে যে আপনি তো প্রত্যেক ঘটনার মধ্যে একটা কারণ এবং তার অনুসন্ধান করেন এবং কার্যকারণ ব্যাখ্যা করেন, তো এই ঘটনা দিয়ে আপনি কি বোঝালেন, কি বুঝলেন এবং ব্যাখ্যাটা কি? তখন মোল্লা নাসিরউদ্দিন বলছে যে অপরাধ করলো ওপরের শ্রমিক, ভুল করলো ওপরের শ্রমিক, কিন্তু পাঁজর ভাঙলো আমার। বাংলাদেশের বঙ্গবন্ধু মৃত্যুর পরে যে রাজনৈতিক সামাজিক সংস্কৃতিতে যেই অপরাধগুলো হয়েছে, সেই অপরাধগুলো কিন্তু পাঁজর ভেঙেছে সাধারণ নাগরিকের, এবং এই ধারা কোনো কোনো ক্ষেত্রে এখনো অব্যাহত রয়েছে। আপনারা যে পাঁজর ভাঙার পরিস্থিতিতে হাঁটছেন, সেটি আমার কাছে সবচেয়ে ফ্রাস্ট্রেটেড লাগে আর কি, যে মনে হয় যে আপনার পাঁজর চিরকালই ভাঙবে উপর থেকে পরে শ্রমিকের আঘাতে। যাই হোক, বা আপনারা উপরের শ্রমিকের ঘাড়েই দোষ চাপাবেন আর কি, যা সারা জীবন পাঁজর ভাঙলে উষ্টা খায়া পড়লো। ডক্টর সায়ন্ত সাক্কাত, আমি আপনার কাছে জানতে চাইবো যে কথাটি বেগম খালেদা জিয়া বলছেন
যে ৩৬৫ দিনই মানবাধিকার হরণ দিবস, এই কথাটিকে কি আপনি আসলে মানে রাজনৈতিক বক্তব্য মনে করেন, নাকি এটার মধ্যে কোনো সারবত্তা আসলেই আছে? ৩৬৫ দিন রাজনীতি, যেমন ধরেন আজকেও একটি মানবাধিকার হরণ দিবস, ধন্যবাদ আপনাকে। এবং সেই মানবাধিকার শুধু সরকারি দলে হরণ করছে। বিএনপি চেয়ারপারসন বলছেন, তার নিজের প্রেক্ষাপট বিবেচনা উনি কি ভেবে বলেছেন এটা উনি বলতে পারবেন। আমি যেটা মনে করি যে মানবাধিকার হরণের যে বিষয়টা বাংলাদেশে, সেটা অতীতেও ছিল, এখনো আছে, আমরা আশা করি না তারপরে হয়তো ভবিষ্যতে থাকবে, কিন্তু এইটা দুর্ভাগ্যজনকভাবে উত্তর বাড়ছে। যদি এই আওয়ামী লীগ সরকারের আমলটাও আমরা ধরি, যে গত ৮ বছর ২০০৯ সাল থেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং কাস্টোডিয়াল ডেথ হয়েছে প্রায় ২০০০, এটা আইন সালিশ কেন্দ্র এবং অধিকারের তথ্য। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে আইন সালিশ কেন্দ্রের মতে প্রায় 480-র উপরে। ফলে এই যে পরিস্থিতি, মানে পেট্রোল বোমে কতজন মরছেন সেটা বলবেন না? এই যে পরিস্থিতি, হ্যাঁ সেটা আসছি, আপনার শুরুর বিষয়টা নিয়ে বলেন। মানে পেট্রোল বোমার আঘাতেও ভিন্ন ভিন্ন সংখ্যা আসলো, এখানে ১০০-র কাছাকাছি লোক মারা গেছে, কম বেশি বিভিন্ন তথ্য আছে। একজন মানুষকে তাতে দেখা গেছে তার জন্য হতাহত হয়েছে কয়জন? এরকম অনেক বিষয়ই মারা গেছে, কিন্তু আপনি যে বিষয় বলছেন সেটা বলি যে মানবাধিকার, এখন আপনি কার উপর চাপাবেন সেটা হলো যার যার প্রেক্ষিত, কিন্তু মানবাধিকার হরণ যে প্রতিদিন হচ্ছে এটা তো সত্য। গতকাল ডেইলি স্টারের একটা রিপোর্ট ছিল, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে একজন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। এখন এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, পলিটিক্যাল টর্চার বলেন, প্রতিদিন গড়ে একটা করে হলে কি এটা উত্তরোত্তর বাড়ার লক্ষণ? মানে 2004, 5, 6, 7, 8 থেকে একটা কম হয়েছে, প্রতিদিন গড়ে একটা করে, মানে বছরে 365টা হওয়া কি পরিসংখ্যান বলে? পরিসংখ্যান বলে আগের থেকে এটা বাড়ছে। আচ্ছা, মানে পরিসংখ্যান তাই বলে। আমি আপনার এই পরিসংখ্যানের সাথে একমত। আমি আপনাকে বলবো যে 2003-4 পরিসংখ্যান যদি থাকে শুধুমাত্র এক বছরের বা কোন একটা নির্দিষ্ট সময় না, 365 বেশি হলে তো আপনি এখনকার 8 বছর ধরেন, তার আগের 8 বছর না, এক বছর তারপর আপনি বলেন, যদি বেশি বলতে পারেন আপনারটা আমি মেনে নিব। এখন আপনি যে আলোচনা শুরু করেছিলেন যে মানবাধিকার হরণ, এটা তো এই 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবস গেল, সেই উপলক্ষে উনি এই প্রসঙ্গে এটা বলছেন যে বাংলাদেশে মানবাধিকারের যে পরিস্থিতি, তাতে বিশেষ একদিন এটা নিয়ে বলার এমন কোনো কারণ নাই, কারণ প্রতিদিনই একই পরিস্থিতি বিরাজ করছে, প্রতিদিনই মানবাধিকার নানানভাবে হরণ হচ্ছে। আর যেটা দাদাকে আপনি বলছিলেন যে কে দেয় সাজা, আমি শুধু একটু জানতে চাই যে এই প্রতিদিন যে মানবাধিকার হরণ হচ্ছে, সেটি যদি আমি বাংলাদেশকে বাদ দেই, সারা পৃথিবীর অন্য জায়গার জন্য এটা প্রযোজ্য কিনা? এই কথাটি একটি খুবই গদ কথা কিনা? না, এইটা তো আমি আগেও বলছি, বাংলাদেশ সারা পৃথিবীতেই হচ্ছে। তাহলে তো এটা মানে এটা নিশ্চয়ই কিন্তু দেখেন, মানবাধিকার হরণের বিষয়ে একটা সরকার কিভাবে দায়ী হয়, একটা সরকারের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হচ্ছে মানবাধিকার হরণ, মানবাধিকার হরণের ধরনটা দেখতে হবে আপনাকে। একটা সরকার প্রথমত হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান তার দায়িত্ব, মানবাধিকার হরণ হলে সেটা ঠেকানো তার দায়িত্ব। তারপরে যদি আনফরচুনেটলি হয়ে যায়, সেটা প্রতিকার করা এবং শাস্তি বিধান করা তার দায়িত্ব। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার ওই দিকে তো মনোযোগ দিচ্ছেই না, বরং স্টেট অ্যাপারাটাস ইউজ করে তারা মানবাধিকার হরণ করছে, অন রেকর্ড, এটা তো প্রমাণিত। ডক্টর সাহেবের এই কথার সাথে আমি একমত, সেটি নিশ্চয়ই সুভাষদা পরে আবার একটু বলবেন। আমি একটু রতন ভাই আপনার কাছে জানতে চাই যে যশোরের কথা যদি আমি আপনাকে বলি, যে আমার আজকে প্রশ্ন হচ্ছে, ঘটনা আমার কাছে বেশি যে দুই দল সন্ত্রাসের গোলাগুলিতে এক যুবকের নিহত হওয়ার খবর দিচ্ছে পুলিশ, যাকে 2 দিন আগে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছিল বলে পরিবারের ভাষ্য। অন্যদিকে নিহত ব্যক্তি সম্পর্কে পুলিশ বলছে যে সে একটি সন্ত্রাসী দলের হোতা, তার বিরুদ্ধে আরো কোটি মামলা আছে, তা ক্ষতি দেখছে পুলিশ। এই বক্তব্যগুলিকে কিভাবে দেখেন আসলে? এটা তো আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে একসময় পুলিশের একজন কর্মকর্তাও বলেছিলেন যে আমরা কোনো সৃজনশীল রচনা লিখব না, কারণ এই ধরনের এক সৃজনশীল রচনার নামে একটা পৌনপুনিক রচনা, একটা প্রতিযোগিতা আমাদের এখানে হয় যে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়, সে কারণে ক্রস ফায়ারে মারা যায়। এটা তো আমরা অনেকদিন দেখেছি। সাম্প্রতিক সময় দেখছি যে হঠাৎ কাউকে মারা হচ্ছে, বলা হচ্ছে তার পরিবার বলছে 3 মাস আগে তাকে সাদা পোশাকের কেউ তাকে নিয়ে গেছে। সাদা পোশাকের একটা আতঙ্ক আমাদের এখানে তৈরি হয়েছে। এই সাদা পোশাকে কালো কাজটা যে হচ্ছে, এইটা কে করবে, এটা কে করছে, অথবা এটার প্রতিবিধানটা কে করবে? যদি দায়ী করি তাহলে এটা রাষ্ট্রকে দায়ী করতে হবে। প্রতিবিধান যদি কারো কাছে আমরা চাই, সেটা তো রাষ্ট্রের কাছেই চাইতে হবে। যদি আমরা একটু আগে আপনি একটা কথা বলেছেন, গোটা পৃথিবীতেই মানুষের মানবাধিকার হরণ হচ্ছে, মানে গোটা পৃথিবীর যা কিছু খারাপ, সেটা কি গোটা পৃথিবীতে খারাপ হয় বলে সেই যুক্তিতে আমাদের এখানে আমরা মেনে নেব না? বাইরে না, আমরা কি সেটা মেনে নেব, নাকি সেই আতঙ্কটা আমাদেরকে যেন গ্রাস না করে, সেই কারণে আমরা বারবার বলবো আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে, আতঙ্কিত না হয়ে, মানে উপায় নেই, আতঙ্কিত না হওয়ার খুব উপায়, মানে সুভাষদা নিশ্চয়ই আতঙ্কিত
আতঙ্কিত না, কিন্তু না, আমার একটু ভয়টাই লাগে। আতঙ্কিত হলেও আতঙ্ক জি, আছে। জি। যদি আমরা কেউ আতঙ্কিত হই তাহলে আবার রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলাম কিনা, এই জন্য আতঙ্কিত হলেও কিন্তু আতঙ্ক দেখানো যাবে না। আতঙ্ক দেখানো যাবে না। কারণ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, ভালো থাকার নির্দেশ ভালো থাকে থাকার অনেক সময়। নির্দেশ থাকে অনেক সময়। তা আমরা যেটা বলছি যে দেখেন, আপনি যে শুরুতে যেটা বলেছিলেন তার সঙ্গে একটা জিনিস ইঙ্গিত করেছেন, একদিকে তো রাষ্ট্রীয় নিপীড়ন আছে, তার সঙ্গে সমাজ মনন জগতে এমন একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে যার কিছু কিছু সিমটম আমরা দেখেছিলাম রামুতে, আমরা সাথিয়াতে, এইবার নাসিরনগরে। রসরাজকে এখনো কিন্তু পুলিশের হেফাজতে সে আছে, কিন্তু বলা হচ্ছে যে জাহাঙ্গীর এটা করেছে। তারপরে বলা হয়েছে চেয়ারম্যান আখি তিনি নির্দেশ দিয়েছিলেন লোক নিয়ে আসার জন্য, এরা কেউ কিন্তু আর গ্রেফতার হলো না। হ্যাঁ। আমি আপনাকে এই জায়গা থেকে আমি একটু অধ্যাপক সাহেব, আমাদের মূল প্রশ্ন আপনার কাছে ছিল যে এই যে সমাজের মননে যে আতঙ্ক তৈরি হচ্ছে, তাতে আমরা গণমাধ্যম আসলে কতটা ভূমিকা পালন করছি, এবং গণমাধ্যম আমরা আওয়ামী লীগকে বা যারা ক্ষমতাবান আছে তাদেরকে জবাবদিহি করতে কতটা ব্যর্থ হচ্ছি বা মানে সফল হচ্ছি কিনা। না, যদি ভীতি তৈরির কারণ থাকে সমাজে, সেক্ষেত্রে তো আর গণমাধ্যমকে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। আমাকে দেখতে হবে যে ওই পরিস্থিতি বিরাজ করে কিনা, মানে সেই আতঙ্কের আগুনে ফু দিচ্ছে কিনা গণমাধ্যম। না, এবং আতঙ্কের আগুনে ফু দেবার আগে আমি ওই প্রশ্ন আবার করবো যে আতঙ্কের পরিবেশ আছে কিনা। জি। যদি আতঙ্কের পরিবেশ সেখানে থাকে, আপনি গণমাধ্যম প্রতিষ্ঠানকে তো সমাজের অন্য প্রতিষ্ঠানের বাইরে নিয়ে যেতে পারবেন না। এখন ধর ফু দেওয়ার ব্যাপারটা পরে, আগুনের একটু কিছু আঁচ না থাকলে কিন্তু ফু দিয়ে কোনো লাভ হবে না, সেখানে আগুন তৈরি হবে না। তো আমাকে খুঁজতে হবে যে আতঙ্কের জায়গাটা আছে কিনা। যদি আতঙ্কের জায়গা থেকে থাকে, এখন গণমাধ্যম স্বাভাবিকভাবে সে তো প্রকাশ করবে। এখন যদি আপনি সংখ্যাধিক্যের কারণে মনে করেন যে আতঙ্ক তৈরি হচ্ছে, যে বারবার ঘটনা ঘটছে, এখন যদি অপহরণ ঘটে, গুমের ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে বা আত্মহত্যার ঘটনা ঘটে, তো গণমাধ্যম দেবে। এবং সাধারণত আপনি যদি তার সংখ্যা দিয়ে বিশ্লেষণ করেন যে 100টা ঘটনা আসছে, অতএব এটার কারণে আমার আতঙ্ক, মোরাল প্যানিকের একটা তৈরির দায়ভার অনেক সময় গণমাধ্যমের উপর চাপানো হয় যে সে একটা প্যানিক তৈরি করে কিনা। কিন্তু বাস্তব হলো যে বাস্তবে যদি এটা থাকে তাহলে তো গণমাধ্যমের বাইরে যাবে না। কারণ গণমাধ্যম যদি তার বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে সে তাহলে বাস্তবতার দিকে তাকাচ্ছে না, এই ঘটনাগুলো ঘটছে সেটা দিচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার যে আগের বক্তারাও যে আলোচনাগুলো করলেন, সেই ঘটনাগুলোর সম্ভবত কোনো সুরাহা বা এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখতে না পাবার কারণে যে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়। সেটি একটা আছে অধ্যাপক সাহেব। আরেকটা জিনিস যদি আপনার একটু দৃষ্টিগোচর করি, যে কয়েকদিন আগে 4 জন যুবক, 2 জন নরসাউথে পড়েন এবং 2 জন তার বন্ধু, তাদের যখন মানে খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন গণমাধ্যম যেভাবে খবরটি দিয়েছিল যে তারা কোন উগ্রপন্থার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, চলে যেতে পারেন, অ্যাবসলিউটলি আমার যতটুকু মনে হচ্ছে, যতটুকু পুলিশ বলেছে ততটুকুই গণমাধ্যম বলেছে। আমি এই আপনি না বললে হয়তো এই উদাহরণটা আনতাম। এই উদাহরণটা গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে, এখন এটা হচ্ছে না। দেখেন, আমি একটু অন্য লাইনে যদি বলি যে মিশেল ফুকোর যে ধারণা, আপনি রাষ্ট্রে কেন বাস করেন, আপনি রাষ্ট্রে যে বা কেন গঠিত হয়, তার একটা বড় জিনিস হচ্ছে নিরাপত্তা। তাতে জনগোষ্ঠী থাকে, তার ভূখণ্ড থাকে, তার টেরিটরি থাকে। কিন্তু ফুকো বলছেন যে নিরাপত্তাই হচ্ছে আপনাকে এখানে বাস করতে দেয়। আপনি যে একটা জাতি গঠন করেছিলেন, একটা দেশ গঠন করেছেন, এই কাঠামোর মধ্যে থাকেন, তার অন্যতম উপাদান কিন্তু নিরাপত্তার ব্যাপার। এখন সে নিরাপত্তার ব্যাপার যে দেয় বা যারা দেয়, নিঃসন্দেহে নিরাপত্তার কাস্টোডিয়ান সরকার, সে তার অভিভাবক। রাষ্ট্র তো একটা বৃহত্তর একটা প্রেক্ষাপট। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে যে তথ্য দিচ্ছে নিরাপত্তা সংক্রান্ত, ওই ঘটনা আপনি যেটা বলছেন যে 4 জন নিখোঁজ, গণমাধ্যম কিন্তু বারবার বলছে যে তার বরাত দিয়ে, তো সেই বরাতেই তো আপনি দিয়েছেন। এখন তার বরাতে এটা প্রকাশ না করবার তো কোনো কারণ নেই। এখন এটাতে আপনি প্রকাশ করাতে যদি ভীতি তৈরি হয়ে থাকে, যদি সংশয় তৈরি হয়ে থাকে, তাহলে অন্য আরো পথ আছে, সেখানে আবার কাউন্টার বক্তব্য আসতে পারে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সুভাষ সিংহ রায়, আপনার যখন ফিরবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমি এই ঘটনাটিকে মানে তারা 4 দিন ধরে নিখোঁজ আছে, তাদেরকে জিডি, তাদের নিখোঁজ, তাদেরকে জিডি করা হয়েছে, কিন্তু পরে আবার পুলিশ বলছে যে তারাই আসলে চলে যেতে পারে, এটি আপনি বিশ্বাস করেছেন কিনা? আমি বিশ্বাস করতে পারছি না কেন, সেটি আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব সুভাষ সিংহ রায় অনেকগুলি বিষয় সামনে চলে এসেছে, আপনি নিশ্চয়ই বিষয় অনেকগুলো, কিন্তু আমার সময় অনেক অল্প। জি জি, এর মধ্যেই আমাকে বুদ্ধিমত্তা দিয়ে কথা বলতে হবে। যাই হোক, জানি না সে দক্ষতা আমার আছে কিনা। এই ওয়াশিংটন ভিত্তিক যে সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস, তার সর্বশেষ যে রিপোর্ট, সেই রিপোর্টে বাংলাদেশ সম্বন্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বলা হয়েছে বেশ খানিকটা উন্নতি ঘটেছে। এটা ওয়ার্ল্ড জাস্টিসে আপনি যে গুগলস এখন দেখতে পাবেন, সর্বশেষ রিপোর্ট। কবে থেকে সেটা বলবো না। আমি একটা যে বড় স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে, যেটা ডক্টর সায়ন্ত বলেছেন, 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর, তাই বা বলি কেন, লতিফুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার
পরপরই বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা হয়েছে, আওয়ামী লীগ কর্মী হত্যা করা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘু হত্যা করা হয়েছে, এর পরিমাণটা কত? না আমি আপনাকে জিজ্ঞেস করি সেই পরিমাণটা কত? সে পরিমাণটা অনেক। সুভাষদা, সেটা কত? সুভাষদা, আপনাকে যখন টেলিভিশন ক্যামেরার বাইরেও কেউ কোনো অন্যায়, অত্যাচার, অপরাধের নিদান চায়, তাহলে কি আপনি তাকে কোনো ওয়াল জাস্টিস কমিটির রিপোর্ট বলে যে না আমরা ভালো আছি? আমি তো বলছি না সেটা। না, আমি যে যেভাবে যখন বলা হয়, আপনি দেখেন এই যে বাংলাদেশে যেখানে আইন 2001 সালে আমাদের উপর অত্যাচার হয়েছে, 2001 সালে আমাদের উপর অত্যাচার হয়েছে বলেই তো আমরা বিএনপি কে না দিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছি। কিন্তু এই যে এই অনেকগুলো জিনিস মানুষকে আবার একটু স্মরণ করে দিতে হয়। কেন এটা? আমি বলতে হয় কারণে আমি তো বিশ্বাস করি যে নেলসন ম্যান্ডেলার একটা বক্তৃতা ছিল যে স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি। এই যে ভয় থেকে মুক্তির এই পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারিনি, কিন্তু আপনি পরিপ্রেক্ষিত বিবেচনা করতে হবে। বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন রকম, আমার সাজেশন হচ্ছে আপনারা খারাপ করেছেন, ওয়ার্স করেছেন, সেটি কি ঠিক? না, ঠিক নয়। আমি বলি আপনাকে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কথাটি বলা হয় এবং সেই সঙ্গে যখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিংবা আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়া হয়, এই নিয়ে আমার কাছে দুর্ভাগ্যজনক লাগে। তখন মনে হয় নাসিরনগরে শুধুমাত্র আওয়ামী লীগই আছে, বিএনপি, জামাত কিংবা হেফাজতে ইসলাম কেউ ওখানে অবস্থিত করে না। যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, মনে হয় শুধু আওয়ামী লীগই আছে বাংলাদেশে। না, যে আমাদের নিরাপত্তা দিবে, সে যদি আমাদের নিরাপত্তা আশঙ্কার জায়গায় তৈরি করে, তাহলে তার কথা বলবো না আমরা? অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে। আপনি একটু আগে এই বিরতির মধ্যে ডক্টর সায়ন্ত বলছিলেন যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কখন কে বেরিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত বঙ্গবন্ধু মৃত্যুর পর মাহফুজ বাবু ছাত্রলীগের মহানগরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি এখনো পর্যন্ত তার বোন অপেক্ষায় আছে কবে মাহফুজ বাবু ফিরে আসবে। 11,000 নেতা কর্মী হত্যা হয়েছিল শুধু এই মাহফুজ বাবুর মতন। মৌলভী সৈয়দের নাম অনেকেই জানে, কিন্তু আমি বলছি যে এই প্রেক্ষাপটগুলো কিন্তু বিবেচনা রাখা দরকার। প্রেক্ষাপট যেমন রতন ভাই বললেন যে সাদা পোশাকে কালো কাজ, জি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে কাজগুলো কিন্তু হয়নি, কিন্তু বিএনপি জামাতের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে কাজগুলো হয়েছে। গোপালকৃষ্ণ মহোদয় হত্যাকাণ্ডের পরদিন পত্রপত্রিকা দেখেন, আপনি যদি নানান রকম প্রেক্ষাপট দেখেন, সেই ঘটনাগুলো ঘটেছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে কাজটি হয়নি কেন? আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে মানে যে গুম, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়, আমরা কি করে জানবো? আপনি গুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা দেখছি তো সরকারের পক্ষ থেকে। কোথায় সেটা? বাস্তবে দেখছি, কাজে তো দেখি না। অবশ্যই কাজেও দেখছেন আপনি। কোথায় সেটি? এবং যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, যতগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বড় ঘটনা ঘটেছে, এর পিছনে কি এই যে জামাত, বিএনপি থেকে শুরু করে নানান রকম যারা অস্থিতি করতে চান, টবি ক্যাটম্যান ঘোষণা করেছিল কি যে শেখ হাসিনা সরকারকে যদি যুদ্ধ অপরাধের বিচার করে তাহলে এদেরকে 1 মিনিটও শান্তিতে থাকতে দেওয়া হবে না। তারা কি সক্রিয় নয়? তারা কি সক্রিয় হচ্ছে না? তারা কি কাজগুলো করছে না? তারা কি চুপ করে বসে গেছে? তারা সবাই শান্ত, শিষ্ট, ভদ্র, লেজ বিশিষ্ট হয়ে গেছে। আমার মনে হয় যে ডক্টর সায়ন্তের কথা আমরা একটু শুনবো, যে আপনি যথেষ্ট পরিমাণে জবাব পেলেন কিনা। মানে সুভাষ দত্ত, মানে বিএনপি, আওয়ামী লীগ তাদের রাজনীতির মাঠে নিজেদের কর্মীদের হত্যাকাণ্ডের শিকার কথা, এটা নিয়ে হাজার হাজার থেকে লাখ লাখে পৌঁছে যায়, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি যদি আপনার অথেন্টিক এরকম সংখ্যা থাকে, কোনো মানবাধিকার সংস্থা কিংবা ওই রকম বিশ্বাসযোগ্য কোনো সংগঠন আপনাকে দেয় যে এতটি হত্যাকাণ্ড হয়েছে, সেইটা অবশ্যই খারাপ এবং তার বিচার হওয়া উচিত। এবং দেখেন, শুরুতে আপনি বলছিলেন যে কে দেয় সাজা। আসলে এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলো পর্যায়ক্রমে যে ক্ষমতায় আসলো, একটা দল ক্ষমতা থেকে যায় আর একটা দল আসে এবং তারা তাদের স্টাইলে এইসব অপকর্ম কম বা বেশি করে। সেই ক্ষেত্রে আগের আমলের অপকর্ম নিয়ে শ্বেতপত্রও প্রকাশ করে, কিন্তু কেউ কারোটার বিচার করে না। গান পাউডার দিয়ে মারবে, এক পক্ষ আরেক পক্ষের উপর দোষ চাপাবে, আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা হবে, এক পক্ষ আরেক পক্ষের উপর দোষ চাপাবে, কিন্তু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আপনি চাপান, অনেকেই চাপায়, কিন্তু বিএনপির আমলে যে আওয়ামী লীগের হরতালে গান পাউডার দিয়ে পুড়িয়ে যে সে যে 20 জনের মতো লোক মারলো, সেটার দোষ আবার ওই দিন যেহেতু আওয়ামী লীগের হরতাল ছিল তাদের উপর আদালতের রায়, কিন্তু বিচার হলো। আমি বলছি অবরোধ চালাতে বলেছিলেন, সেই অবরোধ চালাতে গিয়ে মানুষকে মরতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের হরতালের দিন গান পাউডারে এইভাবে পুরে মানুষকে মরতে হয়েছে, বাস সহ। এটাই বাস্তবতা। এবং আওয়ামী লীগের 173 দিন হরতাল পরবর্তীতে সব সময় হয়েছে। দাদা, আপনার সঙ্গে একটা শব্দ বলিনি আমি, আমি অন্য ওই উদাহরণটাই আনেন যে আদালত কি দিয়েছে। আদালত কি দিয়েছে মানে কি? তাহলে এই যে 18-20 লোক মারা গেল, আকাশ থেকে নেমে এসে কেউ মেরে আকাশে উঠে গেল, কেউ না কেউ তো মেরেছে, আপনারা পরে এসে সেটা খুঁজেও বের করতে পারলেন না, কারো শাস্তি হয়েছে?
ultimately আমি হয়েছে। শাস্তি দেখতে চাই। শাস্তি হয়েছে। আমি দেখতে চাই অপরাধী যেই দলের যেই গ্রুপের হোক, যে সরকারের আমলে হোক, উভয়ের। বিএনপিও করেনি, তারা ক্ষমতায় ছিল যখন আগের আমলের অনাচারেরটা, ওনারাও করছেন না, রাজনীতি ওনারা করছেন। করবেন, ওনারা এবং করবেন। একটা জিনিস শেষ করে উনি যে বললেন যে বিএনপি যখন 2001-এ ক্ষমতায় এসেছে তখন হয়েছে, সেটা ছিল পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্সে এইবারও বহু লোক মারা অধ্যক্ষ গেছে। গোপাল সেটা কৃষ্ণ মহরী political অবশ্যই violence। খারাপ, অবশ্যই খারাপ। তার কিন্তু মুন্ডুপাত করা হয়েছে আপনি এই political violence। বাংলাদেশে পূর্ণিমা গত সিং 8 বছরে, political violence। গত 8 বছরে এখানে যে 500-র উপরে লোক গুম হয়ে গেল। পলিটিক্যাল ভায়োলেন্স বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে বিএনপি কথা আছে, বিএনপির জোর বেশি, বিএনপি যারা করে না তাদেরকে মেরে ফেলা হবে? না না, Political এটা আমি violence। তো সাপোর্ট 4 করি। বছরের না, না, মানে রোজগারকে আমি political করা violence হয়েছে। জিনিসটা কি? আমি না, আপনাকে রাজনৈতিক বলছি। সহিংসতা জিনিসটা কি? হ্যাঁ, সেটা বলছি, আমাকে বলার যে সুযোগ দেন। 2001 সালে রাজনৈতিক সহিংসতা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স 2001 সালে একটা রাজনৈতিক সহিংসতা বলেছে। রাজনৈতিক দাঙ্গায় দুই গ্রুপের মারামারিতে খুনোখুনি হওয়া, ওখানে কোনো মারামারি হয় নাই, আভ্যন্তরীণ ডক্টর কোন্দলে শান্ত। হওয়া, 2001 সালে কোনো কিংবা মারামারি, হামলা চালিয়ে মারা, সব তো একরকম 2001 সালে অপরাধ কোনো না। মারামারি হয় নাই, মার হয়েছে। প্রতিটাই অপরাধ, কিন্তু মার কোনোটাই হয়েছে। একমাত্র অপরাধ না। আজকে যে গুম হয়েছে, আপনি বলছিলেন পরিসংখ্যান নিয়ে আগেরবার আমাকে যে বিএনপির আমলেও এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এবং পরিসংখ্যান কম বেশি হোক। আপনি বলেন যে এই যে আমি বলছি এই 8 বছরে এই আওয়ামী লীগ সরকারের সময় অধিকার এবং আইন সালিশ কেন্দ্রের মতো আইন সালিশ কেন্দ্রের মতো 480টি গুম হয়েছে। এটা অথেন্টিক, তাদের নিজস্ব, তারা দায় নিয়ে এই রিপোর্ট করছে। 480 জন গুম সেইখানে এই 480 জনের মধ্যে এই যে গুমগুলি, আপনি আগেই গুমের কালচার বাংলাদেশে ছিল, গুম হওয়া একজন মানুষ, তিনি গুম হওয়ার পরে তার ফ্যামিলি জানে না তার সন্তান বেঁচে আছে না মরে না, আছে, সেটা ঠিক তার আছে। সম্পদের কি না, হবে, আমরা ব্যাংক আপনার অ্যাকাউন্টে সাথে কি হবে, একমত, কিন্তু তার আমরা- মা রাত জেগে বসে থাকে আমরা জানামাজে, আপনার সাথে একমত। তার ওই যে নিয়েছে তারা কিন্তু- দিয়ে যাবে কিন্তু আইন সন্তানকে। সালিশ কেন্দ্র যে এটা 400 কোত্থেকে আসে? আইন সালিশ কেন্দ্র ছিল যে- আগে। আইন সালিশ কেন্দ্র 480 জনকে পাওয়া যাচ্ছে না যাদের কথা বলছে, তাদের মধ্যে আবার আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, তাদের মধ্যে অনেকে অনেক জায়গায় চলে যেতে পারেন, যুদ্ধ, অনেক আদর্শ এইসবের জন্য, সেটাও সরকারের দায়িত্ব। সেগুলো পুলিশ বলছে। সরকারের দায়িত্ব, পুলিশের সেই দায়িত্ব ম্যাচ করে দেওয়া যে যেই 480 তালিকা তারা- দিচ্ছে, এর মধ্যে তারা- এতজন অমুক অনেকে জায়গায় গেছে। অনেকে অনেকে হারিস অনেকে চৌধুরী, অনেকে হারিস সিরিয়া- চৌধুরী অনেক- না, হারিস অনেকে চৌধুরী সিরিয়া চলে গেছেন, আপনারা অনেক ধরনের বলছিলেন যে সাদা পোশাকের আড়ালে কালো কাজ, রতন ভাই বলছিলেন এর একটা কালো কাজ এই বাহিনী, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে মানুষের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে, তারা অস্বীকার করছে, মানলাম, কিন্তু তারা একটা প্রমাণ করে কিছু উদ্ধার করে বলতো যে তাদের তো দায়িত্ব উদ্ধার করা, তাদের দায়িত্ব বলতো যে উদ্ধার করে দিলাম, আমাদের নাম বলা তারা হচ্ছিল, তাদের দায়িত্ব দেখেন পালন আমরা করতে- এইসব করি না, তারা তাদের দায়িত্ব- সুতরাং সেটি তো তারা করছেন না, তারা তাদের আর দায়িত্ব- প্রতিবার রং স্ক্রিপ্ট লিখছেন, রাইট রাইট, এই কথাগুলি বলা হয়েছে, এই কথাগুলি বলা হয়েছে ডক্টর সাহেব, এই কথাগুলি বলা হয়েছে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর যখন নতুন ভাবে আপনার কাছে ফিরবো, তখন আপনি যেই সাদা পোশাকে কালো কাজের কথা বলছিলেন, সেই ক্ষেত্রে আপনাদের দুজনের কাছে আমি একটু জানতে চাই, মন্তব্য আমরা যাবো আপনার কাছে, যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি করা উচিত সেটির একটি মানে তার বাইরে তারা যে কাজগুলি করতে বাধ্য হয় তার পুরোটাই দুর্নীতি বা ক্ষমতা সংক্রান্ত কিনা, নাকি তারা অনেক সময় অনেক কিছু বাধ্য হয়েও করে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে, রাজীবুজ্জামান রতন ভাই। আমি বলতে চাই যে বাধ্য হওয়ার কোনো ব্যাপার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকে কিনা, নাকি পুরোটাই তারা আনন্দ করার জন্য, জাস্ট দুর্নীতি করার জন্যই তারা বা ক্ষমতা দেখানোর জন্য তারা এরকম করে? আসলে আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম তখন কিন্তু একটা কথা আমরা মাঝে মাঝে বলতাম, পুলিশ তুমি কার? এবং তারপরে আমরা যখন 91 সালে বিএনপি ক্ষমতা এলো, সেই পুলিশেরও আমরা আচরণ দেখলাম। তখন আমাদের কাছে এটা মনে স্পষ্ট হয়েছিল পুলিশ ক্ষমতায় যে থাকে তার। এবং 1861 সালে যখন পুলিশ তৈরি হয়েছিল তখনও ব্রিটিশদের একটা পরিপূরক বাহিনী তৈরি করার জন্য তো পুলিশ তৈরি করা হয়েছিল। এবং রবীন্দ্রনাথ সেই সময়, সুভাষ দাদা সবসময় রবীন্দ্রনাথের কোটেশন দেন, আমার একটু লোভ হলো এটা বলার জন্য। রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন যে পুলিশ সম্পর্কে যে উহাদের লালায় বিষ আছে, উহারা যে ডালে কামড় দেয় তাহাতে ফুলও ধরে না, ফলও ধরে না। অনেক সম্ভাবনাময়, হ্যাঁ, অনেক সম্ভাবনাময় জীবনকে এই পুলিশের নির্যাতনের মধ্যে আমরা শেষ হয়ে যেতে দেখেছি। রবীন্দ্রনাথের মতো মানুষ, কবি মানুষ তো অবৈজ্ঞানিক কথাই বলবেন, কিন্তু তার আবেগের কথা বলছেন। বিজ্ঞান হয়তো ছিল না, কিন্তু তার আবেগ এবং উৎকণ্ঠাটা ছিল। রবীন্দ্রনাথ খুব বড় বিজ্ঞান হ্যাঁ, সম্মত লোক ঠিক আছে, এটা আমি মহিউদ্দিন ভাই রাজি আছি। এখন ধরেন পুলিশের যদি প্রাইস পোস্টিং, পানিশমেন্ট ট্রান্সফার, তারপরে প্রমোশন, তারপরে ওএসডি, এগুলোকে বিবেচনা করতে হয়, আর একদম নিচের স্তরের পুলিশের মানে চাকরি নেবার জন্য যদি বাজারে প্রচুর প্রচলিত আছে যে অনেক ধরনের টাকা পয়সারও ব্যাপার থাকে, তাহলে সব মিলিয়ে পুলিশ কি আসলেই একটা স্বতন্ত্র মানে বাহিনী হিসেবে কাজ করতে পারে? একটা পলিটিক্যাল উইং হিসেবে কাজ করে, একটা রাজনৈতিক দলের পোশাকধারী বাহিনী হিসেবে অনেক সময় পুলিশকে কাজ করতে হয়। যে কারণে পুলিশে প্রচুর ভালো মানুষ কি যায় না, বিসিএস করে তো অনেক ভালো মানুষ যায়, কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় যে ম্যান ইজ এ প্রোডাক্ট অফ এ সিস্টেম।
ফলে ওই সিস্টেমের মধ্যে পুলিশও কিন্তু স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। ফলে পুলিশের স্বাধীন কাজ করার যেমন ক্ষমতা নেই, আবার কখনো কখনো প্রশাসনের থাকতে থাকতে সেই ইচ্ছাটাও নষ্ট হয়ে যায়। যখন দেখে যে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে থাকলে নিজেরও কিছু সুবিধা পাওয়া যায়, তখন পুলিশও কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। অধ্যাপক শামীম রেজা, আমি আপনি যে জায়গা থেকে শেষ করেছিলেন, রতন ভাই যে জায়গাতে বলছেন, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই। এখানে আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন যে আইনমন্ত্রীর একটা কোট, আইনমন্ত্রী বলছেন অনেক সময় ভুলবশত ভুল কারণে কারাগারে থাকতে। আমার কথা হচ্ছে যারা এই কারণে দায়ী থাকবেন তাদের জবাবদিহি করতে হবে, শাস্তি হবে, আর এই বার্তাটা ছড়াতে হবে, তাহলে বিনা বিচারে আটক থাকার মানুষ অনেক কমে যাবে। কার কাছে এই বার্তা ছড়ানোর কথা আইনমন্ত্রী বলছেন আমি বুঝতে পারছি না, আপনি এটা আলোকপাত করবেন কিনা। গণমাধ্যম বিষয় হিসেবে আপনাকে প্রশ্ন করবো, রাষ্ট্রের অঙ্গ সংগঠন ঠিকভাবে কাজ করছে কিনা, এর নজরদারিতে গণমাধ্যম এখন আর শক্তিশালী ভূমিকাটা পালন করতে পারছে কিনা। না, মানে দুটোই যথেষ্ট বড়। আইনমন্ত্রীর এই বক্তব্য আমি একাধিকবার পড়বার চেষ্টা করলাম। উনি এই অনুষঙ্গে সম্ভবত এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়েও কথা বলেছেন। আপনার মনে আছে যে কারাগারে আটক এবং extra judicial killing আপনার মনে আছে যে তথ্য অধিকার আইন যখন করা হয় তখন 8টার মতো প্রতিষ্ঠানকে এরকম বলা হয়েছে যে তারা তথ্য দিতে বাধ্য নয়। তবে তার একটা প্রসঙ্গে এরকম বলা আছে যদি সেখানে মানবাধিকারের লঙ্ঘন ঘটে বা যদি দুর্নীতির ঘটনা ঘটে তাহলে তারা তথ্য দেবেন। ওই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে এমনভাবে তাদেরকে সংরক্ষণের সুযোগটা দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে বা তাদের নিরাপত্তার কারণে তারা তথ্য দেবেন না। এগুলো গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা ইত্যাদি এগুলো। তো সেখানে যে কিছু ঘটছে এটা আমি জানবো কিভাবে? সেখানে মানবাধিকার লঙ্ঘন হলে আমার পক্ষে সম্ভব সেখানে গিয়ে সেটা জানা, বা সেখানে কেউ দুর্নীতি করছে সেটা আমি কি প্রক্রিয়া আমি জানবো? এখন আপনি যদি বলেন যে বিচার বহির্ভূত বিষয় যদি কেউ জানায়, এটাই তো, যদি ভাষাটা আমি ভুল না করে থাকি, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে আমরা এটার রহস্য উন্মোচনই করতে পারি না এখনো পর্যন্ত, এটা সাংঘাতিকভাবে কন্টেস্টেড একটা ম্যাটার। আমরা যেটাকে বিচার বহির্ভূত বলছি বা যারা এটা এক্সিকিউট করছেন তাদের কাছে এটা অন্য ব্যাখ্যা আছে, এবং বিভিন্ন সময় এটা বলা হয়েছে যে আমরা বিচার বহির্ভূত করছি না তাদের দৃষ্টিকোণ থেকে, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা করছি। আবার আমাদের ভেতর অনেক ধরনের কথা আছে এটা নিয়ে যে ঠিক আছে পারস্পরিক গুলি বিনিময় একটা কিছু ঘটেছে, কিন্তু বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে যে একটা লোক মারা যাচ্ছেন যাকে আমরা সাধারণ আইনের আওতায় আনতে পারছি। আইনমন্ত্রী অবশ্য বলছেন যে অনেক সময় ভুলবশত খালি নাম গেল না 11 বছর আমি কারাগারে। ওই জন্য বলছি এখন এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা খুব গুড জেস্টার যে উনি বলেছেন অন্তত এটা, কিন্তু এটা কিভাবে জানবে? এটা কে করবে? এটা কি গণমাধ্যম করবে? এটা সাধারণ একজন নাগরিক করবে না কে করবে? এমনকি একজন আইনজীবীর পক্ষে এটা সম্ভব কিনা যে এই তদন্ত করে বলা? ঠিক একই রকম ভাবে আপনি যেটা বলছেন যে দীর্ঘদিন এই যে হাজতবাস করা বিনা বিচারে, এটা কিন্তু বাংলাদেশের অনেক দিনকার একটা পুরনো আলোচিত। এটা আমি কিন্তু কোন সরকারকে ওরকম দোষ দেব না যে সে জোর করে কাউকে হাজতবাস করিয়েছে। এর অনেকগুলো কারণ ঘটেছে। একটা হচ্ছে যে তারা আইন সহায়তা পাননি, ভুলবশত তাদেরকে করা হয়েছে, কিংবা যে দায়িত্ব যাদের তদন্ত করবার কথা ছিল তারা করেননি। কিন্তু আমি কিন্তু এখানে একটা জিনিস একটু পজিটিভ নোট দেব, যে যখনই মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে, সেটা এই সরকারের সময় হোক বা পূর্বেও, সেটা যে একেবারে ব্যবস্থা গ্রহণ করেনি রাষ্ট্র বা সরকার সেটা কিন্তু বলা যাবে না। এটা দুঃখজনক নিঃসন্দেহে। এখন এটা তো বের করা খুব কঠিন। মানে একজন আইন ও সালিশ কেন্দ্র হয়তো দীর্ঘদিন এটা নিয়ে তদন্ত করছে বা ওই ধরনের প্রতিষ্ঠান, তারা হয়তো বলতে পারে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে বা তার পরিবার যারা এই ধরনের বিনা বিচার হাজতবাস করেন, তারা এমনিতেই যে প্রান্তিকতায় ভোগেন, তো তাদের পক্ষে আর সম্ভব হয় না যে এসে একেবারে মূল ধারায় এই জিনিসটা নালিশ করা। আমি আইনমন্ত্রের স্পিরিটটুকু গ্রহণ করছি, কিন্তু স্পিরিটটুকু যথেষ্ট না, তাকে ওই কাঠামো দিতে হবে। আপনি যে ভীতির কথা বলছিলেন, আপনি যে সংস্কৃতির কথা বলছেন, দেখেন অপহরণের ঘটনা ঘটছে, কে করছে সেটা যাচ্ছে না। সালিশের ঘটনা ঘটছে, সেই সালিশ স্বাভাবিক সালিশ না, সালিশের পজিটিভ দিকও আছে, সালিশের প্রয়োজন আছে সামাজিকভাবে, কিন্তু সেই সালিশ হচ্ছে যা প্রকাশ্যে আপনাকে অপমান করে, যে আপনাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। আপনার এখনো পর্যন্ত আপনি দেখেন সাংবাদিক হত্যার আমরা বিচার পাই না, সাধারণ মানুষ অনেক হত্যার আমরা বিচার পাইনি, অনেক ঘটনার বিচার পাইনি এই অর্থে বলছে যে হচ্ছে না তা না, কিন্তু এখনো হয়তো দৃশ্যমান অগ্রগতিগুলো আমরা দেখতে পাইনি। আর তারপরে এই বিষয়গুলো যখন যুক্ত হয় তখন কি পরিবেশ তৈরি হয়, কে দেখবে? আপনি যদি বিচার বিভাগের দায়িত্বের কথা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ করেছে, আপনার এই অনুষ্ঠানে অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। এই পৃথকীকরণের একটা কাঠামোগত দিক আছে, সে নির্ভরশীল থাকবে না, তার স্বায়ত্তশাসন থাকবে, সে নিজের মতো অনেক কাজ করবে, নিয়োগ দিতে পারবে। বাস্তবতা হলো আপনি ওই যে মানুষদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলছেন, সেই মানুষদের প্রত্যাশা হলো যে কি পৃথকীকরণ হলো, কে টাকা দেয়, এটা আমার দেখবার বিষয় না। আমার দেখবার বিষয় যে আমার অ্যাক্সেস টু জাস্টিস আছে কিনা, আমি আইনে সুযোগটা পাচ্ছি কিনা, বিনা বিচারে যাতে আমাকে হাজতবাস করতে না হয়, আমি আমার মামলাটা সময় মতো পরিচালনার সুযোগটা পাচ্ছি কিনা, আমার এখানে অর্থযোগ হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাকে সহায়তা করছে, কেউ শুনছেনি কিনা। আমার একটা কথা খালেদ, আমি সামগ্রিকভাবে বলি, পুরোটা মানব মর্যাদা প্রতিষ্ঠার একটা কথা আমাদের বারবার ছিল, যেটা আমরা বারবার ভুলে যাই। সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাতেও ছিল যে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা হবে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। এই মানব মর্যাদা মানে শুধু এই না, আপনার মাথায় মুকুট পরিয়ে দেবে। বলা হয়েছিল আপনি আইন পাবেন, আপনি বিচার পাবেন, আপনি নিরাপত্তা পাবেন, আপনাকে কেউ হুমকি দেবে না, আপনাকে কেউ ধমকি দেবে না। সেই মানব মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু বিচার বিভাগের একটা দায়িত্ব আছে, যেটা ঝেড়ে কাশা হয় না, অনেক সময় বলা হয় না,
কারণ এই সুযোগটা যদি আপনি না দেন, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বলা হচ্ছে, এখন কাউকে তো জোর করে একটা বাহিনীর সম্পর্কে আমি একটা কথা বলবো না, কিন্তু অভিযোগগুলো কানে আসে, তার একটা কিন্তু আছে কাঠামোগত ব্যাপার, যে কাঠামোই তাকে প্ররোচিত করে। এখন কোর্ট যে সবশেষে যে ডাইরেক্টিভসটা দিয়েছে যে তাকে এই যে এইভাবে ধরা যাবে না, ওয়ারেন্ট ছাড়া যাবে না, সাদা পোশাকে যাবে না, এটা বলার এটা বাস্তবায়ন এক না। বাস্তবায়ন এক না। আমি এই জায়গা থেকে আবার একটু সুভাষ সিংহ রায়ের কাছে আসতে চাই। আমরা একটা বিরতি নিয়ে অবশ্য ফিরবো। প্রশ্নটি করে রাখি, বাহিনীটির সাবেক প্রধান কাজী বজলুর রহমান, সাবেক আইজিপি, আপনি জানেন যে তিনি বলছেন মানবাধিকার লঙ্ঘনে বেশিরভাগ ঘটনা ঘটছে, যদি বন্ধ করতে চান তাহলে পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ আপনার বন্ধ করতে হবে। তার কথাটা যদি আমি কোট করি, পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা গেলে মানবাধিকার লঙ্ঘন অনেক কমে আসবে। আপনি এটি আমাদেরকে একটু বলতে পারবেন কিনা বিরতির পর, যে আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা, এবং এই মানবাধিকার লঙ্ঘন ঘটনা বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপ আপনি চান কিনা? আমরা বিরতির পর ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুভাষদার কাছে জানতে চাইছিলাম যে মানবাধিকার লঙ্ঘন অনেক কমে যাবে যদি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হয়। আপনি বক্তব্যের সাথে একমত কিনা, এবং আপনি মনে করেন কিনা সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করবে? শেষের প্রশ্নটা উত্তর দিই, আপনার তো কয়েকটা অংশ, শেষের অংশটির উত্তর হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ যদি কোনো কিছু সামান্য পরিমাণে থেকেও থাকে সেটা অবশ্যই বন্ধ। কতটা সামান্য সুভাষদা? আমি পরে আসছি, মানে পার্সেন্টেজ একটু বলেন। আমি একটু বলার মানে আপনি রাজনৈতিক হস্তক্ষেপ কতটা বুঝতে যাচ্ছেন সেটা আমি না, রাজনৈতিক হস্তক্ষেপ কতটা সেটা একটু বলেন না, সেটাই পরে ধরেন 10%, আমি পরে 5%, আপনার প্রশ্ন আমি শেষের দিকে আসলাম। আপনি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না এটা যখন বলা হচ্ছে, আমার তো মনে পড়ে যে 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে কি এই পরিস্থিতি উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? এবং যখন ক্লিন হার্ট অপারেশন করে বিএনপি প্রথম টার্গেটই হয়েছিল আওয়ামী লীগের যে রাজনৈতিক যে গবেষণামূলক প্রতিষ্ঠান, সেখানে চিরতলা সিআরআই ধ্বংস করে দেওয়া। আপনি কি রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলবেন? আর এখনকার গত 8 বছরে এমন কয়েকটি ঘটনা কি উল্লেখ করতে পারবেন? আপনি তো সাংবাদিকতা অনেক বছর করছেন, উল্লেখ করতে পারবেন যেগুলো গণমাধ্যম আপনারা মানুষের সামনে এনেছেন, দৃষ্টিগোচর করেছেন, সেগুলোর বিচার হয়নি কিংবা সেগুলোতে কোনো পুলিশ দায়িত্ব পালন করেনি? খুব কম ঘটনা আছে। এখানেই এই টেবিলেই একজন বিজ্ঞ ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলেছিলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম, এই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার পরে, যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হবে না, বিচার হয়েছে। অতএব গণমাধ্যম যে এখন যতটি সক্রিয়, যতটা দায়িত্ব পালন করছে, আপনি কি তার মানে এই বক্তব্যের সাথে আপনি একমত না? পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপের যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের গুলো আমি একটু বর্ণনা করলাম মাত্র। হুমায়ুন কবির বালু, সে কি আওয়ামী লীগের আমল হত্যা হয়েছে? সাংবাদিক মানিক শাহ আওয়ামী লীগের আমল হত্যা হয়েছে? মানে হস্তক্ষেপের প্রেক্ষাপট আপনি শামসুর রহমান কেবল তার কি চার্জশিট পর্যন্ত বিএনপি আমল হয়েছে? না, হস্তক্ষেপের প্রেক্ষাপট বলতে গেলে মানে ওই হত্যাকাণ্ডগুলো যারা করেছিলেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতায় তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল। এই সরকার আমলে সবকিছু ঢেলে সাজানো হয়েছে না? অবশ্যই হয়েছে। আপনি বললাম তো, আপনি গত 8 বছর ওই প্রেক্ষাপট এখন নাই। গত 8 বছর ঘটনা বলুন। ওই দুষ্ট শাসন তো এখন আর নাই। অবশ্যই এখন তো আওয়ামী লীগের শিষ্ট শাসন চালু হয়েছে। আমি শিষ্ট শাসন ওই আপনার অর্থ এরকম বলবো না, আমি বলছি কি অনেক উন্নতি ঘটেছে, এবং উন্নতিটা মানে এখন রাজনৈতিক হস্তক্ষেপ নাই। ইন্ডিকেটর কি? উন্নতির ইন্ডিকেটর অনেকগুলো, যে আপনি যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো গণমাধ্যম যখন আসছে কিংবা নানান পরিস্থিতির বিবেচনায় আসছে, তখন কি তার কোনো বিচার হচ্ছে না? অবশ্যই বিচার হচ্ছে। আপনি একটা দুটো ঘটনা উল্লেখ করুন তো, যে এই ঘটনা বলার পরেও কোনো বিচার হয়নি। এক ঘটনা মানে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, আমি 5000-এর বেশি মানুষ গুম হয়েছে, 500-এর বেশি মানুষ গুম হয়েছে, তাদের জন্য আমরা কি পেয়েছি? যাদের মানে আপনি হত্যার কথা বলবেন, আমি হত্যা দিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিবেচনা করতে, যে গুম হয়েছে তাকে আমরা কি বলবো? নিহত আহত খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবো? আমি এখন সরকার খাতিরে বলতে পারি যে সিরিয়া চলে গেছে, সিরিয়া চলে গেছে, এই হয়েছে সেই হয়েছে। কারা যাচ্ছে? না যাচ্ছে তো আপনি এয়ারপোর্টে কি করেন? বললাম না, এয়ারপোর্টে সিরিয়া তো ভিসা নিয়ে যাওয়া যায় না। সিরিয়া কি মানুষ উড়ে যাওয়া যায়? রতন ভাই একটি কথা বললেন, সেটাও প্রমাণ করে। রাষ্ট্রের দায়িত্ব তো প্রমাণ। আওয়ামী লীগ তো সবকিছু প্রমাণ করার জন্যই তো কাজ করছে। আপনি রাজীবুজ্জামান রতন ভাই বললেন না রবীন্দ্রনাথের কথা,
ওই রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, খুব চমৎকার কথা, যে আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ মানে করি। পুলিশের কাজ আমি করে দিব? না না না, আপনি সকল কাজেই আওয়ামী লীগের কাছ থেকে সবকিছু প্রত্যাশা করছেন, কিন্তু আওয়ামী লীগের একটু সামান্য ত্রুটি লইয়া আপনি আকাশ বিদীর্ণ একটু করছেন। সামান্য ত্রুটি আপনি যেটা বলছেন, আপনার জন্য যা খেলা আমাদের জন্য তা মরণ, আপনি নিশ্চয়ই বলছেন এটা যে ব্যাংকে যে ডিল মারে ব্যাংকে যেগুলো। ডিল মারে। যাই হোক, আমি ডক্টর সায়েন্স সাকরাত আপনার কাছে আসতে চাই যে আপনি কি আপনি মনে বলেন করছেন যতগুলো সাংবাদিক মারা গেছে বিএনপির আমলে, হ্যাঁ। একটি কোনো চার্জশিট পর্যন্ত হয়েছিল? বিএনপির আমল তো তার কিন্তু ঘটনা ঘটেছিল। বিএনপির আমল আওয়ামী লীগ তার বিএনপির আমল তো আমি প্রকৃত ভুলে যেতে অর্থে- চাই। বিএনপির আমল তো আমি কষ্টে ছিলাম, আওয়ামী লীগের সুশাসনে সেই- আছে, আমি সেই কষ্ট- আওয়ামী লীগের সুশাসনের কথা বলতে পারবো না? অবশ্যই বলেন। বিএনপি তো এখন শাসন করছে না আমাকে, আমি কিন্তু বিএনপির উদাহরণ কেন যারা- শুনবো? আপনি শুনুন, যারা যুদ্ধ আমি বিএনপির কেন যারা শুনবো? যুদ্ধ অপরাধীর বিচার বিনষ্ট করতে চেয়েছিল, তারা কি সংখ্যায় কম? না, এই যে আপনার সেট এবং মেনু, তারা কি না, আপনি তারা সেট কি মেনু এখনো- চলে গেলেন, সেট মেনু। না সেট মেনু না, এই সেট সেট মেনু মেনু না। তো। তারা কি সক্রিয় নয় সমাজ ব্যবস্থায়? তারা আমি- কাজ করছে না? বঙ্গবন্ধু 1314 দিনের ক্ষমতার সময় তারা গুম হত্যা, আপনি যাদের আমি আপনার সাথে আপনি শুনেছেন, সুভাষ তারা কি তাদের পূর্ব উত্তরসূরিরা সক্রিয় না? সুভাষ আপনি তর্কে জিতেছেন, আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু ডক্টর সাহেদ সাকাত আপনার কাছে বলতে চাই যে আইনমন্ত্রী বলছেন আজকের বাস্তবতা হলো সরকার বিচার বিভাগের বিচারিক কোনো কাজে হস্তক্ষেপ করে না। আপনি কি বলতে পারেন যে এই কথাটি আসলে সত্য না? কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রে সরকারের সঙ্গে বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে মতান্তর হচ্ছে, সরকারের বিরুদ্ধেও অনেক সাজা মামলা রায় আমরা পাচ্ছি। আমরা যদি খুব সংক্ষেপে শুনি, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। সুভাষদার সাথে তর্ক করাটা এত আমোদজনক। যদি এই প্রসঙ্গে যান, বাংলাদেশে কোন সময় সরকারি দলের কারো বিরুদ্ধেই রায় হয়নি? সবসময় হয়েছে। তাহলে সবসময় বিচার বিভাগ স্বাধীন ছিল, হস্তক্ষেপ ছিল না, গড়পড়তা সেটা আসলে বাস্তবতা তা না, এটা আপনিও জানেন, আমরাও জানি। বিচার বিভাগ নিয়ে এখন কথা বলতে আতঙ্ক বোধ করি আমরা। আর যেটা হচ্ছে একটা কথা আপনি বলি প্রতিদিন দাদার এত কথায়, কথা বলে যাচ্ছেন, সেটা আপনি হলো অবাক করছেন। যে বিএনপি ক্ষমতা থেকে গেছে 10 বছর আগে, এই সরকারের 8 বছর আগের 2 বছর, 10 বছর মানবাধিকারের উন্নয়ন, আইন শৃঙ্খলার সব জায়গায় আপনারা আপনাদের লোক বসিয়ে গেছেন, সব জায়গায় আপনাদের লোক বসিয়ে প্রতিষ্ঠা গেছেন। করা, এই যে নারী নির্যাতন, এত রেপ হচ্ছে, সবকিছু এত অনাচার, 10 বছরের মধ্যে আপনার উন্নতিটা কি করলেন? শুধু বক্তব্য না দিয়ে, রাজনৈতিক কথা না বলে, আরে, পারলে আপনি তো আমি যেরকম পরিসংখ্যান দিয়ে সংগঠনের আমি তো নাম উল্লেখ করে পরিসংখ্যানে World দিয়ে, Justice নাম Report উল্লেখ করে দেন না, বলি, উল্লেখ করেন না। আপনি উল্লেখ করছেন আপনার গত বছরের বেশি পচার তুলনায় এই বছর একটু কম পচা হয়েছে বলে তারা বলেছে কিন্তু- গত বছরের বাহ, তুলনায় উন্নতি খুব করেছে। দক্ষতা দিয়ে আপনি উপমা বললেন। কিসের সঙ্গে কি তুলনা দিচ্ছেন? কিন্তু আপনি কিন্তু দক্ষতা কিন্তু দিয়ে কিন্তু উপমা বিএনপি বললেন। 10 বছর আগের সঙ্গে তুলনা করলে কি এখন অবস্থা খারাপ? মানে কোন দিকে ডেফিনিটলি অনেক খারাপ। পরিসংখ্যান দিয়েই বলছি আমি। না, আপনি এই পরিসংখ্যান যে আমি দেন। বলছি গুম আগে ছিল না, 500-এর উপরে মানুষকে গুম গুম তো করেছে। কোনো এই যে- গুম তো এই যে আমি বঙ্গবন্ধু বলছি এখনো নাই। এই যে আমি বলছি গত 8.5 বছরে, গুম তো আপনি বলছেন, গুম তো এখনো নাই। হ্যাঁ, গুম তো স্বরাষ্ট্রমন্ত্রী এটা তাই আপনার বলছেন। বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী গুম তো তাই এটা বলছেন, আপনার বক্তব্য। আমার বক্তব্য না, গুম তো আপনার মানবাধিকার বক্তব্য। সংগঠনগুলো মানবাধিকার সংগঠন তো- মানবাধিকার সংগঠনগুলি বক্তব্য, তাহলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা না। জি। আমি তো কোর্ট করি অন্যকে, জি। নিজের বাহ, দায়িত্ব বাহ, নিয়ে বাহ, বলতেও বাহ, ভয় জি। পাই। এই যে তারপর BNP হচ্ছে যেমন আপনার ব্যবস্থা নিয়ে যেটা আসছে বলছেন যে সরকার। এই যে সংখ্যালঘু নির্যাতন, উনি নিজে বলছিলেন জি। যে আগে হয়েছে পূর্ণিমা, সেটা এখনো শুনি, নিন্দাও করি, বিচারও চাই। কিন্তু এই যে আপনার অভয়নগরে নির্ভয়ে মানুষ থাকতে পারে না, সাথিয়ায় আপনি সাথী খুঁজে পাবেন না সংখ্যালঘুর মধ্যে, আপনি এই যে নাসিরনগর, আপনার এই যে সাঁওতালপল্লী, আপনার এই যে রামু, একটা প্রতিটায় কার নাম বের হয়ে আসছে? আওয়ামী লীগ, এবং বিএনপি, তাদেরও। জামায়াত, জাতীয় মূলত- পার্টি সবাই মিলে মারে ওদের। মূলত আওয়ামী লীগ এবং ক্ষমতাসীনদের নাম বারবার বেরিয়ে আসছে, এবং কেন আসবে? এবং BNP অথচ তারা এদের রক্ষা করবে বলে মানে নাসিরনগরে BNP নাই। এবং BNP সেখানে করছে। এবং BNP যথেষ্ট সহযোগিতা করে। হ্যাঁ, আমাদের একদম শেষ, রতন ভাই আপনার কাছে শুনতে চাই যে আমরা আসলে মানে একটু আশার আলো কোথায় দেখবো সেটা একটু মানুষ শুনতে আসলে চাই। পরিবর্তনটা চায় কেন? বর্তমানটা খারাপ বলে সে তো একটা উন্নত ভবিষ্যৎ চায়। আবার মানুষকে বারবার পুরনো কথা কেন কিন্তু মনে আপনার করতে হয়? কথায় যুক্তি আমার আছে, কথাটা শেষ বাস্তবতা করতে নেই। দেন ভাই, রতন ভাই। আপনার কথা আমি কখনো হাত দেই নাই। জি, জি, জি। হ্যাঁ, এখন যে পুরনো কথা মানুষকে বারবার মনে করানো হয় কেন? দুটা কারণে মনে করানো হতে পারে। যে অতীতের তুলনায় আমরা কতটুকু অগ্রসর হয়েছি এটার একটা মাপকাঠি করবার জন্য, অথবা আরেকটা হতে পারে একটা মানে অসৎ দৃষ্টিভঙ্গি থেকে, সেটা কি অতীতে যদি সহ্য করে থাকতে পারেন তাহলে আমার নিপীড়নও আপনাকে সহ্য করতে হবে। তাহলে আমি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আমি অতীতকে মনে করব? অতীতকে মনে করব কি আগের মতোই আপনি অন্ধকারে থাকেন এই জন্য? তাহলে আমরা পরিবর্তন তো চাই বর্তমানের এই দুঃসহ অবস্থা থেকে একটা উন্নত জায়গায় যাওয়ার জন্য। সেই পরিবর্তনের পথে যাওয়ার ক্ষেত্রে যদি একটু আত্মসমালোচনা হয়, যদি একটু আত্মবিশ্লেষণ হয় এবং অন্যের সমালোচনাটা যদি একটু সহ্য করার মন থাকে, তাহলে আমরা মনে হয় এই জায়গা থেকে একটু এগোতে পারবো। তা না হলে আমরা ওই পৌনপুনিক গর্তে আবর্তিত হতে থাকবো, ও করেছে বলে আমিও করতে থাকবো। মাধব সামনে যায় ওইরকম কোনো সম্ভাবনা আমাদের আছে কিনা? আপনি সম্ভাবনা না, দেখেন যে আমরা আসলে আমরা কেউই হীরক রাজার দেশে বাস করতে চাই না, এক কথায় যদি বলি। চাই না। এখন মানবাধিকার নিশ্চিত করতে হবে, সেটা রক্ষার দায়িত্ব, নিশ্চিত করবার দায়িত্ব, সংরক্ষণ করবার দায়িত্ব কিন্তু সরকার পক্ষের। সহজ কথা, সহিংসতা, সেটা যে সহিংসতা হোক,
সেটা রাজনৈতিক সহিংসতা হোক, আর ব্যক্তি পর্যায়ে সহিংসতা হোক, আর গোষ্ঠী সহিংসতা হোক, আর আমরা সবাই মিলে নাসিরনগরের মতো একটা কিছু ঘটাই না কেন, এটা ঘটতে দেওয়া যাবে না। এখন সহিংসতার কারণ অনেক রকম হতে পারে, সেটা রাজনৈতিক, অরাজনৈতিক, জমি জমা থেকে শুরু করে বহু রকম ব্যক্তিগত বিরোধ হতে পারে, কিন্তু সহিংসতার বলি কিন্তু মানুষ, এবং সেটা ভীতি তৈরি করে। সেটার মুক্তি দেওয়ার দায়িত্ব কার? সেটা থেকে মুক্তি দেবে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী, মুক্তি দেবে রাষ্ট্র, মুক্তি দেবে সরকার। আর একটা কথা আমি শুধু বলবো, যে কোনো ভীতির পরিবেশ তৈরি হতে পারে, ভীতির সংস্কৃতি তৈরি হতে পারে, সেইটা অপনোদনের দায়িত্বও কিন্তু যারা থাকে। এখন সবাইটা যদি বলেন যে আওয়ামী লীগের একটু ভুল বেশি কেন ধরি, কারণ তার উপর প্রত্যাশা বেশি। আবার যদি সায়ন্ত বলেন যে পলিটিক্যাল ভায়োলেন্স, সেটার ব্যাপারের সাথে আমি তো অন্য ভায়োলেন্স এক করবো, তার সঙ্গে আমি একমত না। মোট কথা, যে কোনো ভীতির সংস্কৃতি তৈরি হতে পারে, পরিবেশ তৈরি হতে পারে, ভীতির মনন তৈরি হতে পারে, এইরকম যে কোনো কিছু থামানোর বড় দায়িত্ব, যতই আমি কবিতা লিখি, যতই আমি কথা বলি, আর ক্লাসে বড়ই অধ্যাপক হিসাবে আমি লেকচার দিই না কেন, দায়িত্ব কিন্তু পালন করতে হবে রাষ্ট্রের, সেই যে বাহক সরকার তাকে। অতএব সেটাই আমি মনে করি যে আমাদের আশার আলো দেখছি না, সেটা আমি একেবারেই বলবো না, কিন্তু যেটুকু ইতিবাচক বিষয় আছে সেটার উপরে জোর দেওয়া এবং সেটাকে লালন করা। জনাব সুভাষ সিংহ রায়, ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজিকুজ্জামান রতন এবং অধ্যাপক সাহেব, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।